বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে প্রসূন অনন্যাকে বলে, প্লুটোর চলে যাওয়ায় মৌ যেমন কষ্ট পাচ্ছে, তুমি যেমন কষ্ট পাচ্ছ, ঠিক তেমনি মিঠিও তো কষ্ট পাচ্ছে অনন্যাদি। তবে তুমি কেন বারবার করে মিঠিকে অপমান করছো? একটা কথা তো তুমি নিজেও জানো, প্লুটো আর মিঠির মধ্যে সম্পর্ক ছিল, তারা একে অপরকে ভালোবেসেছে। আর আজ যখন প্লুটো নেই, মিঠি কষ্ট পাচ্ছে। তুমি মা হয়ে মৌয়ের কষ্ট বুঝতে পারছো আর মিঠির কষ্ট একেবারেই বুঝতে পারছো না। কিন্তু কেন, কেন এই পক্ষপাতিত্ব? আমি তো মৌয়ের বাবা, আমি তো বুঝতে পারছি আমার মৌ খুব কষ্ট পাচ্ছে। ঠিক তেমনি এটাও বুঝতে পারছি মিঠিও কষ্ট পাচ্ছে। স্বতন্ত্র তখন প্রসূনকে বলে, প্রসূন প্লিজ এখন থামুন, এখন এই কথাগুলো বলার সময় নয়, এই নিয়ে না হয় পরে কথা হবে। এরপরেই সবাই যে যার জায়গায় চুপচাপ গিয়ে বসে। স্বতন্ত্র বলে, আমার বৌদির আচরণের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আজ আমার দাদা এখানে আসতে পারেননি, কারণ এখানে আসার মতন মানসিক অবস্থা তার নেই। আমি এখন আপনাদেরকে একটি চিঠি পড়ে শোনাতে চাই। হ্যাঁ, এই চিঠিটা প্লুটোর লেখা, তার মাকে উদ্দেশ্য করে প্লুটো তার শেষ চিঠি লিখে গেছে। যদিও চিঠিটা এতদিন আমরা নিজেদের কাছে লুকিয়ে রেখেছিলাম। আমরা চাইনি একজন মা যে কিনা তার সন্তানকে হারিয়ে গভীর শোকে আছে, তিনি নতুন করে আর কোনো শোক সহ্য করুক, আর কোনো কষ্ট পাক। কিন্তু আমার বৌদি মানে প্লুটোর মা যেভাবে অন্যের দিকে অভিযোগ তুলছে, অন্যকে দায়ী করছে, তাতে করে এই চিঠিটা আর লুকিয়ে রাখা সম্ভব হলো না। আমি এইবার সেই চিঠিটা পড়ছি। এই বলে নতুন কাকু প্লুটোর লেখা সেই চিঠিটা পড়ে। যেই চিঠিটা শুনে মৌয়ের কথা হারিয়ে যায়। মৌ বুঝতে পেরেছে প্লুটো তাকে কখনোই ভালোবাসেনি, বরং প্লুটো তাকে বিয়ে করতে চায় না বলেই আত্মহত্যা করেছে। অন্যদিকে মিঠিও বুঝতে পেরেছে প্লুটো সারা জীবন শুধুমাত্র তাকেই ভালোবেসেছে, শুধুমাত্র তাকে। কমলিনী বুঝতে পেরেছে প্লুটো তাকে কতটা সম্মান করে, কত বেশি শ্রদ্ধা করে। আর সে সাথে প্লুটোর মা, তিনিও বুঝতে পেরেছেন তিনি ঠিক কী ভুলটাই করেছেন। নিজের ইগোর জন্য, নিজের জেদের জন্যই আজ অনন্যা প্লুটোকে হারিয়েছে। অনন্যা মানসিকভাবে এমনিতেই দুর্বল হয়ে গিয়েছিল, আর এই চিঠিটা শুনে সে আরও বেশি চুপ হয়ে গেছে। এখন আর সে রাগ করছে না, এখন আর সে চিৎকার করছে না, বরং এক জায়গায় চুপ করে বসে আছে। চিঠিটা শুনে মৌয়ের পরিবার উপস্থিত সবাই সেখান থেকে চলে যায়। পিছনে দাঁড়িয়ে থাকে কুর্চি, কমলিনী, মিঠি, আর অন্যদিকে অনন্যা ঝিম মেরে বসে আছে। স্বতন্ত্র অনন্যার সামনে যায়, অনন্যার চোখের জল মুছিয়ে দেয়। অনন্যা স্বতন্ত্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দৃশ্য বদলায়, দেখানো হয় কমলিনী বাড়িতে এসে মিঠিকে খাইয়ে দিচ্ছে, অন্যদিকে ঠাম্মি রান্না করছে, আর এদিকে সোহিনী আর বর্ষা বসে বসে গল্প করছে, রূপচর্চা নিয়ে আলোচনা করছে। ঠাম্মি তখন বর্ষাকে বলে, নাত বউ ও নাত বউ, রান্না না হয় নাই করলে আমার হাতে হাতে অন্তত সাহায্য করে দাও, আমি একলা কি এত কাজ করতে পারি? কিন্তু কে শুনে কার কথা? ঠাম্মির কথায় বর্ষা বা সোহিনী কারোরই কোনো কিচ্ছু যায় আসে না, তারা তো তাদের মতন হাহা হিহি করেই যাচ্ছে। তখনই ড্রয়িং রুমে আসে চন্দ্র। চন্দ্র সে সোহিনী আর বর্ষাকে বলে, যে না একটু সুযোগ পেয়েছে অমনি দুজনে বসে আবারও রূপচর্চা নিয়ে গল্প করতে শুরু করলে, কি যে এমন রূপচর্চা নিয়ে আলোচনা করে কে জানে। সোহিনী বলে, শোনো চন্দ্র, তুমি যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলো না, এইটা আমাদের মেয়েদের বিষয়, তুমি বুঝতে পারবে না। এরপরেই চন্দ্র আসে রান্নাঘরে। ঠাম্মি চন্দ্রকে বলে, হ্যাঁ রে চন্দ্র, এতজনের রান্না আমি কি একলা করতে পারি? তোর বউ আগুনের তাপে আসবে না ঠিক আছে, কিন্তু হাতে হাতে আমায় সাহায্য করলে তো পারে। তখনই কমলিনী তার শাশুড়িকে বলে, মা আমি তো আপনাকে বলেছি আপনার খাবারের জন্য আপনাকে রান্না করতে হবে না, আমি আপনার খাবার আপনাকে দেব। আর তাছাড়া আপনি যদি নাই বা খান তবে আপনি কেন রান্না করছেন? লক্ষ্মী তখন কমলিনীকে বলে, ও তুমি যাই বলো না কেন, আমার ছেলের জন্য হলেও আমাকে রান্না করতে হবে। আমি না রান্না করলে আর কে করবে? ওরা তো রান্না করে দেবে না, আমার ছেলেটা কি না খেয়ে থাকবে নাকি? তখনই মিঠি বলে, এটা কি কোনো বাড়ি হলো? হ্যাঁ, আমাদের বাড়িতে হাজারটা অচেনা লোক ঘুরে বেড়াচ্ছে, আমার ভালো লাগছে না। তখনই সেখানে এসে সোহিনী। সোহিনী এসে মিঠিকে বলে, তা মিঠি তুমি কি ভেবেছিলে এই বাড়িতে তুমি একলাই থাকবে? আমাদের এই বাড়িতে থাকার কথা, আর আমরা বুঝি থাকবো না? তোমারই তো এই বাড়িতে থাকার কথা নয় মিঠি, তোমার তো শ্বশুর বাড়ি যাওয়ার কথা। কিন্তু তোমার কপালটা দেখো, যাকে ভালোবাসলে সেই প্লুটোকেও তো ধরে রাখতে পারলে না, প্লুটো তো তোমায় ছেড়ে চলে গেল। আহারে, সবচেয়ে বেশি খারাপ লাগে অনন্যাদির জন্য।
তুমি মৌ তোমরা তো আবার নতুন ছেলে পেয়েই যাবে, কিন্তু অনন্যাদি সে তো আর সন্তান পাবে না। মিঠি কথাগুলো শুনে আরও বেশি কষ্ট পেতে থাকে। কমলিনী তখন সোহিনীকে বলে, আচ্ছা আমরা তো তোমাদের কোনো বিষয়ে কথা বলি না, তো তুমি কেন আমাদের বিষয়ে কথা বলতে এসেছো? দয়া করে আমাদের কারোর বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। এই বাড়িতে তোমাদের থাকতে দিয়েছি, এটাই তো বড় কথা। তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কেন বলো তো? আমি এই বাড়িতে তোমাদেরকে অ্যালাউ করেছি বলেই তোমার সন্তানেরা করেছে। তা বলে তুমি এমন কোনো কথা বলবে না যাতে করে আমার সন্তানদের খারাপ লাগে। এমনিতেই মিঠির মানসিক অবস্থা ভালো নেই, তুমি এসব কথা বলবে না। সোহিনী তখন কমলিনীকে বলে, কি আর বলবো দিদি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার শাশুড়ি মা তোমার সাথে থাকছেন না বলে তোমার খুব খারাপ লাগছে। তোমার শাশুড়ি মা আমাদের সাথে থাকছেন মানে তোমাকে ছাড়া তার দিন চলে যাচ্ছে, যেটা তোমার একদমই ভালো লাগছে না। হ্যাঁ এটাও ঠিক, তাকে রান্নাবান্না করতে হচ্ছে। আমি রান্না করতে পারি না। আসলে রান্না করতে পারি না বললে ভুল হবে, আমি রান্না করতে চাই না। কেন বলো তো, একদিন যদি ওই রান্নাঘরে যাই তো আমাকে সবার জন্য রান্না করতে হবে, আর সারা দিন রাত 24 ঘন্টা রান্নাঘরেই থাকতে হবে, যেটা আমি একদমই পারবো না। আর সেই জন্যই বলছি মাই রান্না করুক। মায়ের তো বয়সও হয়েছে, সবসময় শুয়ে বসে থাকলে বরং শারীরিক নানা প্রবলেম দেখা দেবে। সেই জন্য যদি একটুখানি রান্নাবান্নার কাজ করে তো নিজের ওজনটা কমবে, আর সেই সঙ্গে উনি ফিট থাকবেন। তাই আমি তোমায় বলছি দিদি, তুমি এই বিষয় নিয়ে একদমই কথা বলো না, আর এইসব নিয়ে একদম মাথা ঘামিও না। কি বলো তো, তোমার সাথে তো তোমার স্বামীর ডিভোর্স হয়েই গেছে, তবুও তো তুমি তোমার শ্বশুর বাড়িতেই আছো। কমলিনী বলে, ভুলে যেও না বাড়িটা আমার, আমি তোমাদেরকে এখানে থাকতে অ্যালাউ করেছি। তোমাদের যদি এখানে ভালো না লাগে তো তোমরা চলে যাও। সৈনী তখন মুখ বাঁকা করে নেয়। চন্দ্র বলে, তোমার মতন মা থাকতে মেয়ের মানসিক অবস্থা খারাপ তো হবেই, তুমিই তো ছেলে মেয়েদের উচ্ছন্নে পাঠিয়েছ। আজ মিঠি কোথায় লেখাপড়া নিয়ে থাকবে, আর তা নয় বাউন্ডলে পানা হয়ে গেছে। তখনই মিঠি তার বাবার দিকে তেড়ে যায়। মিঠি বলে, কি বললে তুমি, আমি কি করেছি? হ্যাঁ লেখাপড়া ছাড়া এতকাল আমি কি করেছি? মিঠি চন্দ্রের দিকে তেড়ে গেলে লক্ষ্মী বলে, আরে আরে তুই তোর বাবাকে মারবি নাকি, নিজের বাবার গায়ে হাত তুলবি? কমলিনী তখন মিঠিকে আবারও টেনে নিয়ে আসে, মিঠিকে শান্ত হতে বলে। লক্ষ্মী বলে, তোর বাবা না হয় তোকে একটা কথাই বলেছে, তাই বলে তুই এইভাবে তেড়ে আসবি? কমলিনী বলে, প্লিজ আপনারা সবাই চুপ করুন। দেখুন আমরা তো সবসময় ওপরের ঘরেই থাকি, তাই বলে ডাইনিং টেবিল তো আর আলাদা করতে পারবো না, কেটে দুভাগ করতে পারবো না। তাই খাবার খাওয়ার জন্য শুধু এখানে আসতে হয় আমাদের। আপনারা তো সারা দিন রাত 24 ঘন্টা সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, আমাদের অল্প কিছু সময় যদি আমরা এখানে আসি তাতেও আপনাদের এত কিসের কথা, এত কিসের সমস্যা? যদি সমস্যা হয়েই থাকে তো বাড়ি থেকে চলে যান। তখনই বর্ষা বলে, ভুলেও আমাকে এই কথাটা বলতে এসো না, কারণ আমাকে এই বাড়িটা দেখিয়েই তোমরা বিয়ে দিয়ে এনেছো। হ্যাঁ এখন বাকিদের কথা বললে তারা নিজেরা নিজেদের জন্য ফাইট করবে, আমি এসবের মধ্যে নেই। বর্ষা কথাটা বলে মুখ বাঁকা করে আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। অন্যদিকে কুর্চি কিছু বলতে চাইলে চন্দ্র কুর্চিকে অপমান করে। চন্দ্র কুর্চিকে বলে, তুই চুপ থাকতো। তোর হয়তো মা গিয়েছিল অয়নদীপের কাছে দরবার করতেই, কিন্তু অয়নদীপ তোর নামটাও সহ্য করতে পারে না। কুর্চি তখন চন্দ্রের দিকে তেড়ে যায়। কুর্চি বলে, তাতে আমার কি যায় আসে রে, কি যায় আসে? আমি কি তোর মতন বসে বসে মায়ের পেনশনের টাকাই খাই? আমি নিজের ইনকামের টাকাই নিজে খাই, আর ওই অয়নদীপের টাকাতেও আমি চলি না। আমার সেই যোগ্যতা আছে তাই আমি নিজের টাকাতে নিজে চলি। তাই তুই এইসব কথা আমাকে কেন শোনাতে এসেছিস? হ্যাঁ কেন বলছিস এসব কথা? আমি আর যাই হোক তোর মতন অপদার্থ নয়। বেশ তো এতকাল সংসার গুছিয়েছিলি, ওখানে ঋণের দায়ে দেনার দায়ে তুই আবার এখানে ফিরে এসেছিস, আবার বড় বড় কথা। কি ভেবেছিস আমরা কেউ কিছু জানি না রে দাদা ভাই? মিডিল সব খবর নিয়েছে, সব তোর সম্পর্কে সবটা জানি। তাই আমাকে যদি অপমান করতে আসিস, 1000 গুণ অপমান তোর দিকে যাবে। লক্ষ্মী তখন বলেছে, হয়েছে হয়েছে, তোর চুপ থাক। সবসময় ওই বৌদির সাথে গা ঘেঁষে থাকিস না, তাই তোর পক্ষ নিয়ে কথা বলছিস, এই সব কিন্তু চলবে না। তখনই চন্দ্র বলে, জানো তো মা আমি কেন গিয়েছিলাম, আমি এই বাড়ি থেকে কেন গিয়েছিলাম? আজ তবে সেই সত্যি শোনো। ওই কমলিনীর সাথে স্বতন্ত্র একটা সম্পর্ক ছিল, কমলিনীর স্বতন্ত্রের প্রতি টান ছিল, সেজন্যই গিয়েছিলাম। কমলিনী বলে, খবরদার, একদম নয়। আমার চরিত্র হননের চেষ্টা করবে না, আমার চরিত্র নিয়ে একটাও নোংরা কথা বলবে না।
তখনই চন্দ্র বলে 100 বার বলবো, যা বলেছি ঠিক বলেছি। সোহিনী বলে আমি বাবা স্বামী ছাড়া কিচ্ছু বুঝি না, আমার কাছে স্বামীই সব কিছু। যবে থেকে বিয়ে হয়েছে অন্য কোনো পুরুষের দিকে তাকানো তো দূর, অন্য কোনো পুরুষের কথা মাথাতেও আসেনি। তাছাড়া আমার স্বামী যখন আমায় ছেড়ে এখানে চলে এলো তখনও তাকে খুঁজতে খুঁজতে আমি ঠিকই শ্বশুর বাড়ি এসেছি, তাও কিন্তু অন্য কোনো ছেলের কথা ভাবিনি। আমার কাছে আমার স্বামীই সব। সৈনির ঠ্যাস মারা কথা শুনে মিঠি আর চুপ থাকতে পারে না। মিঠি তখন চিৎকার করে বলে, চুপ করবে তোমরা, চুপ করো। মিঠির চিৎকার শুনে সবাই থেমে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।